মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণের নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যগণের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ প্রশ্নের মৌখিক উত্তর প্রদান করবেন। আমি প্রথমেই মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়। সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোশ্চেন নাম্বার 93 মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের উত্থাপিত এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 93। প্রশ্ন হচ্ছে, রাজ্যে কতটি ডিস্ট্রিক্টে ভেজাল বা জাল ওষুধ পরীক্ষা করার ল্যাবরেটরি রয়েছে? উত্তর, বর্তমানে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় একটি ভেজাল বা জাল ওষুধ পরীক্ষা করার ল্যাবরেটরি রয়েছে, যথা স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরি, আগরতলা। প্রশ্ন 2, 2024-25 অর্থ বছরে কত সংখ্যক জাল বা ভেজাল ওষুধ শনাক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে, 2024-25 অর্থ বছরে একটিও জাল বা ভেজাল ওষুধ পাওয়া যায়নি। প্রশ্ন 3, এই বিষয়ে কতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে? উত্তর, প্রশ্ন আসে না। সাপ্লিমেন্টারি স্যার, আমার প্রশ্নটা ছিল, ডিস্ট্রিক্টগুলিতে কোনো জাল ওষুধ বা ভেজাল ওষুধ একটাও নেই। এটা হলো স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে ডিস্ট্রিক্টে একটাও নেই। স্যার, এখানে বলতে হয় যে ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতি বছর 1 লক্ষ ভেজাল এবং জাল ওষুধ টেস্ট করে থাকে, এবং গত 2025 এবং 26 এই কারেন্ট ইয়ারে এবং 24-25-এ দেখা গেছে প্রায় 20,000 কোটি টাকার ড্রাগস, ভেজাল এবং জাল ড্রাগস ইন্ডিয়াতে আছে। ম্যাক্সিমাম আছে ইস্ট ইন্ডিয়া এবং সবচেয়ে বেশি প্রোন এরিয়া নর্থ ইস্ট, এবং আমরা প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও আছে। এখানে ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন অফ ইন্ডিয়া স্পেসিফিক্যালি বলেছেন যে স্পোরিয়াস জাল ওষুধ এবং নট অফ স্ট্যান্ডার্ড, 2 রকমের জাল এবং ভেজাল। নট অফ স্ট্যান্ডার্ড মানে ভেজাল। তাইলে ত্রিপুরা রাজ্যে একটি স্যাম্পলও স্যার পাওয়া যায়নি স্যার। ইট ইজ নট বিলিভেবল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যেটা আছে, এটাতে কি স্যালাইন এবং ইঞ্জেকশন টেস্ট করা হয় কিনা, ট্যাবলেটের সব রকমের ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক টেস্ট করা প্রভিশন আছে কিনা, বিশেষ করে স্যালাইন এবং ইঞ্জেকশন টেস্টিং হয় কিনা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে যখনই কোনো সন্দেহ দাঁড়ায়, স্যালাইন আর কি বলেন আপনি, স্যালাইন ইঞ্জেকশন, যখনই কোনো জায়গার মধ্যে সন্দেহ জাগায় তখনই কিন্তু এই টেস্টিংয়ের বিষয়টা দাঁড়ায়। এমনিতে সব স্যালাইন এনে রোজ তো আর টেস্টিং করা যাবে না, এটা সম্ভব না। কিন্তু যখনই কোনো জায়গার মধ্যে সন্দেহ হয়, এবং নিয়মিত কিন্তু ওরা যায়, সব জায়গার মধ্যে ইন্সপেকশন হয়, সব জায়গায় ইন্সপেকশন হলে তবেই তার টেস্টিং হয়। আরেকটা বিষয় আপনাকে বলছি, আপনি স্পুরিয়াস ড্রাগসের কথা বলছেন। এখানে 2013-তে কিন্তু স্পুরিয়াস ড্রাগ পাওয়া গেছিল।
এর আগে কতগুলো এখানে এনএসকিউর যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনি যেটা বললেন, সেটা কিন্তু এই ধরনের কিন্তু অনেকগুলো আমরা আমাদের যে টেস্টিং ল্যাব তারা কিন্তু পেয়েছে অনেক জায়গায়, এবং সেখানে যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি অর্থাৎ এটা মানসম্মত নয়, আর ভেজাল আর জাল সেটা যেটা বলছেন সেটা হচ্ছে স্পুরিয়াস, সেটা এখন অবধি কিন্তু আপনি যে বললেন এই বছরে কিন্তু আমরা পাইনি, কিন্তু আপনারা সবাই জানেন যে 2013-তে এরকম পাওয়া গেছিল, এবং তার জন্য কিন্তু অলরেডি সেখানে এফআইআর প্লাস কেসও হয়েছে, সেটা চলছেও এখন অবধি। তো এই যে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত যেগুলো আছে যে নিয়ম, সেটা হচ্ছে ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস একটা আছে, সেটা হচ্ছে 1945-এর রুল 85(2) এই অনুযায়ী যখনই এই ধরনের ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট এবং রুলস অনুসারে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, প্রথমে শোকজ করা হয়, শোকজের পরে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়, তারপর তাকে ওয়ার্নিং দেওয়া হয়, সতর্কীকরণ করা হয়, এবং লাইসেন্স স্থগিত বা বাতিল করা হয়। তো সেইভাবে কিন্তু আমাদের এখানে যে আমাদের যে টেস্টিং ল্যাব তারা কিন্তু ড্রাগ কন্ট্রোল তারা কিন্তু সেইভাবে কিন্তু কাজটা করছে। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট স্পেসিফিক আমি জানতে চাই কয়টা ওষুধ টেস্ট করা হয়েছে 2024-25-এ। দ্বিতীয় কথা হলো, উনি বলেছেন যে স্পোরিয়াস কোনো ওষুধ পাওয়া যায় না, জাল মানে আপনি একটা কথা মনে রাখবেন, অনেক সময় দেখা যায় ওষুধ খেয়ে মানুষ মারা যায়, বলে ডাক্তার একটা কথা লিখে যায়, হয়তো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করেছে বা ক্যান্সার হয়েছে কিছু। কিন্তু আমার বক্তব্য হলো, আমি জানতে চেয়েছিলাম ইনজেকশন এবং স্যালাইন টেস্ট করার ব্যবস্থা আছে কিনা ত্রিপুরাতে, যেটা স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, এটার মধ্যে ইনজেকশন এবং আছে কিনা। আর ডিস্ট্রিক্টগুলিতে আপনি গতবারও বলেছিলেন, 1 বছর আগে আমি যখন প্রশ্ন করেছিলাম, ডিস্ট্রিক্টগুলিতে ড্রাগ টেস্ট করার একটা ল্যাবরেটরি করা হবে, কবে নাগাদ করা হবে ডিস্ট্রিক্টগুলিতে? ত্রিপুরাতে কিন্তু ড্রাগস, ভেজাল এবং জাল ড্রাগস আছে স্যার। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক গোপালবাবু যে প্রশ্নটা এখানে সাপ্লিমেন্টারি করেছেন, এখানে কিন্তু স্যালাইন এবং অন্যান্য যেসব ইনজেকশন মাঝে মাঝে হঠাৎ করে কিন্তু ওখানে ইন্সপেক্টররা যায়, গিয়ে তার স্যাম্পল স্টাডি কিন্তু বরাবর করে না যে তা না, সেখানে কিন্তু স্যাম্পল হঠাৎ করে সবটাই তো করা যাবে না, হঠাৎ একটা বান্ডেল আছে ওখান থেকে নিয়ে নিল, সেখান থেকে টেস্ট নিয়মিত করে থাকে। আরেকটা যেটা আপনি বললেন যে কতটা এখন পর্যন্ত হয়েছে, 2024-25 অর্থ বছরে 19টি এবং 2025-26 অর্থ বছরে 43টি নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধের ঘটনা কিন্তু শনাক্ত করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যা আমি বললাম সেইভাবে কিন্তু অ্যাকশনও নেওয়া হয়েছে। আপনি যদি বলেন, আমার কাছে পুরো লিস্ট কিন্তু এখানে আছে, তো অনেকগুলো ক্ষেত্রে আমরা যে নাম্বারটা বললাম এখানে পুরো লিস্ট আছে। এখানে আপনি যদি জানতে চান আমি স্পেসিফিকও আমি আপনাকে বলতে পারি, হাউজে আমি বলতে পারি। সাপ্লিমেন্টারি স্যার, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটা স্বাভাবিকভাবেই বর্তমান ফার্মার পর থেকেই আমরা আতঙ্কিত হই যে রাজ্যে স্পুরিয়াস কিংবা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেডিসিন আসছে। এমন কয়টা কোম্পানির বিরুদ্ধে এই নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটির মেডিসিন আমরা পেয়েছি, এবং কি পদক্ষেপ, তাদেরকে কি ব্ল্যাকলিস্টেড করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে, যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওই সমস্ত স্টেট গভর্নমেন্টের সঙ্গে ব্যাপারটা টেক আপ করা হয়ে গেছে না, টু ডিক্লেয়ার দ্যাম অ্যাজ মানে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিংবা স্পুরিয়াস ড্রাগ যেটাই হয়ে থাকুক, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নাকি এই মালগুলো আবার, এই কোম্পানির মালগুলো আবার রাজ্যের মধ্যে আসছে, সে ব্যাপারে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে? আমি এর আগেও সুদীপ বাবু যেটা বলেছেন সেটা আমি বললাম যে এই যে লাস্ট 2 বছরের মধ্যে আমরা কিন্তু স্পুরিয়াস ড্রাগস এখন অব্দি পাইনি, আমাদের কোনো টেস্টিংয়ে কিন্তু ধরা পড়েনি।
কিন্তু যেটা আমি এনএসকিউর যে অনুসারে সেই আপনার যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আমি বললাম সেটা কিন্তু অনেকগুলো পাওয়া গেছে এবং তার জন্য এখানে অনেক জায়গার মধ্যে যেমন সাসপেনশন হয়েছে অনেকগুলো ইয়ের। তাছাড়া যদি দেখা যায় বাইরের থেকে দোকানে না আমি বলছি না আমি বলছি প্লিজ। তারপরে কি হয় আমাদের যে এখানের যে ডিপার্টমেন্ট আছে ড্রাগ কন্ট্রোল, তারা কি করে এই ধরনের যখনই পায় তারা যেখানে প্রস্তুত হয় তাদেরকে বলা হয়, সেখানে ড্রাগ কন্ট্রোল যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানানো হয়। এরকম অনেকগুলো কেস কিন্তু এরকম জানানো হয়েছে যে আমাদের এখানে গুণমান সম্পন্ন ড্রাগস আমরা পেয়েছি, আপনারাও আপনাদের ওখানে বন্ধ করুন, সেইভাবে কিন্তু তাদের সাথে যোগাযোগ হয়েছে অনেকগুলো কেসে। এটা তদারকি করার জন্য রাজ্য সরকার কি বন্দোবস্ত নিয়েছে? না এটা তো ন্যাচারালি ওরাও সেখানে সেইভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমার এখানে যদি আজকে ত্রিপুরাতে তো আমাদের এখানে কোনো ড্রাগস তৈরি হয় না, এখন আগে একবার শুরু হয়েছিল, কিন্তু ওখান থেকেও যদি আমাদেরকে বলা হয় যে আপনার এখানের ওষুধ যে এরকম আমরা স্পুরিয়াস পেয়েছি বা এই ধরনের নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তাহলে আপনার যা নেওয়ার, তো এটা কিন্তু ভাইসা ভার্সা ওখানে ওনারাও করেন। কাজে আসে যে এইরকম ভাবে, কিন্তু যখন বলা হয় তারা করে, সেটা কিন্তু আর আসে না এখানে, সেই দিকে নজরদারি আছে। তো হবেই স্বাভাবিক, যখন তারা সেখানে দেখা যাবে যে না তাদের কোয়ালিটি আবার মেনটেন করছে, আবার যদি ওখান থেকে অ্যাপ্রুভ পায় তখন তারা পাঠাতে পারে, কিন্তু সেই দিকে আবার তাদের কোয়ালিটি টেস্ট করা হবে, যা নিয়ম অনুসারে সেই অনুসারে কিন্তু কাজটা করছে। কোম্পানি থেকে তো ডাইরেক্ট দোকানে আসছে না, এই কোম্পানির মাল কারা এই হোলসেল ব্যবসা করছে, হোলসেল থেকে রিটেলে কিভাবে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমার দোকানের যে মালটা, আমার তো সেই লেভেল টেস্টিং রিপোর্ট আমার কাছে নেই, তো অবভিয়াসলি আমি মালগুলো কিনি হোলসেল থেকে। এখন ব্যবস্থা তো আমার দোকানের উপরে নিয়ে কোনো লাভ নেই। যারা এই নন স্ট্যান্ডার্ড মেডিসিন গুলো আনছে, ড্রাগ গুলো আনছে, এই কোম্পানির বিরুদ্ধে কিংবা হোলসেলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই আমি বলছি যে ওখানেও কিন্তু আমরা যে এই যে 62টি যে আমি একটু আগে যে বললাম 62, এখানে 16টি ক্ষেত্রে কিন্তু যে উৎপাদনের স্থগিতের আদেশ কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া একটি প্রস্তুতকারকের উৎপাদন লাইসেন্স বাতিলও করা হয়েছে। 3টি মামলা আদালতের বিচারাধীন এবং অবশিষ্ট 40টি মামলা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবং এইভাবে কিন্তু সেখানেও তাদেরকে জানানো হচ্ছে, ওই যে জায়গার থেকে মালটা আসছে সেখানেও কিন্তু তাদেরকে আমাদের এই ড্রাগস কন্ট্রোল থেকে তারাও কিন্তু সেখানে জানাচ্ছে যে আপনার এখান থেকে কিন্তু এটা হচ্ছে, সেটা আপনি বন্ধ করুন এবং যথাযথ আপনি ব্যবস্থা নিন। সেটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে সেটা। থ্যাংক ইউ। আর বুঝবেন স্যার প্লিজ, আপনিও মনে হয় কনফিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী 24-25 অর্থবর্ষে কোনো জাল এবং ভেজাল ওষুধ পায়নি উনি বলেছেন, শনাক্ত হয়নি, তাইলে সাবস্ট্যান্ডার্ডও পায়নি। না, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নট অফ স্ট্যান্ডার্ড পাওয়া যায়নি, কিন্তু তাইলে উনি ব্যবস্থা কিভাবে নিলেন যদি না? এটা তো ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট দায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোয়েশ্চন নম্বর 35। মাননীয় স্পিকার ইনচার্জ স্যার, এই মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মার প্রশ্ন, 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত আমপুরা এবং রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুলের গার্লস হোস্টেলের আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বিদ্যালয় থেকে সরকারি ছাত্রাবাসের আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব মহকুমা ভিত্তিক বোর্ডিং হাউস কমিটি এর সুপারিশ ভিত্তিতে ছাত্রাবাসের পরিকাঠামো যাচাই করে এবং আর্থিক সংস্থান এর নির্ভর করে আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 24 রামচন্দ্রঘাট বিধানসভা অন্তর্গত আমপুরা এবং রতনপুর হাই সেকেন্ডারি স্কুলের গার্লস হোস্টেলের আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য
খোয়াই মহকুমা থেকে নির্দিষ্ট পদ্ধতিতে প্রস্তাব পাওয়া গেলে বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। 2 নং প্রশ্ন, থাকলে কবে নাগাদ করা যায়? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্নের কোনো উত্তর হয় না। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমপুরা এবং রতনপুরে হোস্টেলে আসন সংখ্যা বৃদ্ধির জন্য আমি মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে চিঠি লিখেছি। চিঠিটা নিশ্চয়ই ওনার কাছে আছে, যদি প্রয়োজন হয় আমি ওনার কাছে এটা দিতে পারি। আছে আমার কাছে, রিসিভ কপিটা আছে আমার, ওনার ডিপার্টমেন্টে আমি দিয়েছি। কারণ রতনপুর যে গার্লস হোস্টেলটা আছে ওই এলাকার হায়ার সেকেন্ডারি স্কুল আর নাই, এবং এটা খুব দুর্গম, এবং এটা বরমুরা পাহাড়ে নিচে থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার এলাকার বিশেষ করে গরিব অংশের ছাত্রছাত্রীরা ওইখানে এসে পড়াশোনা করে, তাদের আর্থিক অবস্থা খুব দুর্বল। সেই জন্য ওই বিদ্যালয়ের যে রতনপুরে গার্লস হোস্টেলটা ওইটা আসন বৃদ্ধি করা খুবই জরুরি। তেমনি আমাদের যে আমপুরা যে গার্লস হোস্টেল মাত্র আসন সংখ্যা সেখানে 30টা, এবং এটা খুব ছোট জায়গায় এবং খুব কনজাস্টেড। এটার জন্য আমি লিখেছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, ওনার কাছে আমার কাছে রিসিভ কপি চিঠিটা আছে তার জন্য। তারপরেও আমি বাইজাল বাড়িতে আমি এখানেও চিঠি, একটা গার্লস হোস্টেল করার জন্য আমি চিঠি দিয়েছি, এবং একটা প্ল্যানিং ডিপার্টমেন্টে 2024-25 সিরিয়াল নম্বর 57-তে আছে, এবং এটা মাননীয় মন্ত্রী মহোদয় উনি নিজেও জানেন। এর আগেও আমি প্রশ্ন তুলি 57তে প্ল্যানিং ডিপার্টমেন্ট 2024-25-এ। আমার প্রশ্ন হচ্ছে আমি চিঠি দিয়েছি, এখন ডিস্ট্রিক্ট থেকে চিঠি কি দিয়েছে না দিয়েছে এটা আমি জানি না, কিন্তু আমি একজন এলাকার বিধায়ক হিসেবে আমি ওনাকে দিয়েছি। আমারও প্রশ্ন হচ্ছে আসন বৃদ্ধি করা হবে কিনা স্পষ্ট। খোয়াই মহকুমার অধীনে মোট 12টি সরকার দ্বারা পরিচালিত হোস্টেল এবং 14টি বেসরকারি হোস্টেল জনজাতি কল্যাণ দপ্তর থেকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়ে থাকে। বিস্তারিত নিচে দেওয়া হলো। গভর্নমেন্ট বয়েজ হোস্টেল 8টি, ইনটেক ক্যাপাসিটি 430 জন। গভর্নমেন্ট গার্ল হোস্টেল 4টি, ইনটেক ক্যাপাসিটি 270 জন। এনজিও হোস্টেল 14টি, ইনটেক ক্যাপাসিটি 689 জন। মোট হোস্টেল 26টি, ছাত্র সংখ্যা 1389 জন। খোয়াই গভ হায়ার সেকেন্ডারি স্কুল ওল্ড হোস্টেলের আসন সংখ্যা 12 প্রস্তাব সাব ডিভিশন ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস খোয়াই থেকে পাওয়া গিয়েছে, এবং এর পরবর্তী হোস্টেল আসন সংখ্যা বাড়িয়ে 90 থেকে 100 করা হয়েছে। মাননীয় স্পিকার স্যার, আমি যে বিষয়টা জানতে চেয়েছি এটার সঙ্গে উত্তরটা কোনো খুঁজে পাচ্ছি না। আপনি বলুন, আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আমি চিঠি দিয়েছি যে এটা আসনটা বৃদ্ধি করা হবে কিনা, এটার সঙ্গে যে উত্তরটা আপনি শুনেছেন এটা কি কোনো মিল আছে কিনা? স্যার, যিনি সরকার, রাজ্যের জনপ্রিয় ওনার মুখ্যমন্ত্রী প্রশ্নটার উত্তরটা উনি পাইতেছে না। সানাই স্যার, হ্যাঁ, সানাই বিনি যে উত্তর আং সানাই কবর বছনাই বউ কবর বুঝু। আচ্ছা, কো যিনি সরকার, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার, जों नायो जनजातिनि डेभलपमेंट जों साइमनो शिक्षा सारा कोनो जाति आगुई मैया आबानि बागायना 35 बছর যে সরকার খাইমেয়া যিনি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে খাইও বিনি যে প্রস্তাব সপাইমানি যদিনো ফাইগা খায় जों উলো বিবেচনা খাইনাই স্যার। Honorable Speaker, just supplementary. Actually, অনেক ত্রিপুরা রাজ্যে অনেক ট্রাইবাল হোস্টেল আছে, কিন্তু হোস্টেলের মধ্যে অনেকদিন ধরে একটা ইস্যু ছিল যে মাননীয় ট্রাইবাল মন্ত্রীর কাছে আমার কিছু প্রশ্ন, যে হোস্টেলে ওয়ার্ডেন, এই প্রশ্নের সাথে রিলেটেড কথা বলে। এটাই স্যার, এটা গতবারে বিধানসভাতেও উঠেছে যে হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার জন্য কতটুকু
প্রচেষ্টা হয়েছে এবং আগেও কিন্তু কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটাই কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে হস্টেলগুলো অনেক আছে, কিন্তু হস্টেলে ওয়ার্ডেন না থাকার কারণে আমাদের কিন্তু হস্টেলে যারা থাকেন তাদের মধ্যে অনেক উচ্ছৃঙ্খল দেখা যায়। অনেকগুলা যা আমরা গ্রামের লোক হস্টেলে এসে পড়ে, কিন্তু সেইভাবে এটা হচ্ছে না। তার জন্য এটা তখনই কথা বলা হয়েছিল, গতবারেও এটা আমাদের মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছেন যে এটা অতি শীঘ্রই নিয়োগ করা হবে। প্লিজ আমি তার একটু জানতে চাই। ঠিক আছে, বলেন। স্যার, এটা বিবেচনা করে দেখা হবে স্যার। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী সদস্য মাননীয় শ্রী দীপঙ্কর সেন। ভারপ্রাপ্ত স্পিকার স্যার, my start question 9-6. মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয়ের যে শার্ট কোশ্চেন নাম্বার 96, প্রশ্ন 1 হচ্ছে, ইহা কি সত্য বিলুনিয়া ফার্স্ট রেফারেল হসপিটালে একটি সিটি স্ক্যান মেশিন বসানোর পরিকল্পনা স্বাস্থ্য দপ্তর গ্রহণ করেছে? উত্তর, তেমন কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই। 2 নম্বর প্রশ্ন, সত্য হলে কবে নাগাদ তা চালু হতে পারে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে না। প্রশ্ন 3, না হলে তার কারণ কি? ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস 2022 অনুসারে মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, এটা ফার্স্ট রেফারেল হসপিটাল, শুধু সাব ডিভিশন হসপিটাল তো বটেই, কিন্তু ফার্স্ট রেফারেল হসপিটাল অনেক পুরাতন হসপিটাল এবং দক্ষিণ জেলার ভেতরে সবচেয়ে পুরাতন এবং এখনও সবচেয়ে বেশি রোগী সেখানে প্রতিদিন লাইন ধরে চিকিৎসিত হচ্ছে। এখানে হোমিও সেন্টার আছে যেখানেও লাইন ধরে সারাক্ষণ রুগী দেখা হয়। আয়ুর্বেদিক সেন্টার আছে, এখানেও ভিড় আছে। শিশু ওয়ার্ড সেখানে চালু হয়েছে। কাজে সেদিক থেকে এই পুরাতন হাসপাতাল বিরাট করবর, এখানে একটা সিটি স্ক্যান মেশিন অত্যধিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মানুষের থেকে এই প্রশ্নটা সেখানে আসছে, তাদের বাইরে যেতে হয় সিটি স্ক্যান করার জন্য। সেদিক থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, উনি যেহেতু নিজেও একজন ডাক্তার, উনি বিষয়টা আমার থেকে শতগুণ বেশি ভালো সেখানের মধ্যে বুঝবেন। এবং কয়েকদিন আগে ওপিটি জেনারেল এক্সরে মেশিন চেয়েছিলাম, ডাইরেক্টরকে চিঠি দিয়েছি, বিধানসভায় বলেছি, ওনাকেও বলেছি। আমি ধন্যবাদ জানাই যে বিলোনিয়াতে এটা চালু হয়েছে এবং তার ফল মানুষ সেখানের মধ্যে পাচ্ছে। কাজে সেদিক থেকে এটা সিটি স্ক্যান মেশিনটা অত্যধিক ভাইবেল। এই পুরাতন হাসপাতাল হিসাবে, এত বড় কলবর হিসাবে উনি যাতে বিষয়টাকে দেখেন এবং আজকে উনি যাতে একটু বলেন, আশ্বস্ত করেন বিলোনিয়ার মানুষকে। এমনি আমরা অনেক দূর পিছিয়ে আছি, কাজে সেদিক থেকে একটু আশ্বস্ত যাতে উনি করতে পারেন আজকে, আমি ওনার কাছে এটাই চাইছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এটা আমি জানি বিলুনিয়াতে প্রায় ওখানে যে প্রায় বেডের সংখ্যা কিন্তু প্রায় 100 এবং এখানে কিন্তু প্রেশার আছে, নো ডাউট। কিন্তু এটা বিবেচনা করা যেতে পারে, কিন্তু একমাত্র মেলাগড়ে কিন্তু আমরা সিটি স্ক্যান লাগিয়েছি। যদি মহকুমার কথা বলেন, মেলাগড়ে একটা সিটি স্ক্যান মেলাগড়ে কেন লাগিয়েছি? কারণ ওখানে ডিস্ট্রিক্ট হসপিটাল সিপাহীজলায় কিন্তু হয়নি এখনো। আপনি রেফার করতে পারেন যে এটা হয়েছে, তো আমাদের যে এখানে যে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস অনুযায়ী লাগানো যায় না, কিন্তু মেলাগড়ে লাগিয়েছে। কারণ এখানে এত প্রেশার, মানে যদি ডিস্ট্রিক্ট হসপিটালটা অলরেডি তৈরি হচ্ছে আপনি বিশ্রামগঞ্জে, যখন ওখানে শুরু হবে তখন ওখান থেকে কিন্তু সেটা আমরা নিয়ে আসবো এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে। এই হচ্ছে নিয়ম। তবুও আপনি যেহেতু বলছেন, আমি এটা বিবেচনা করতে পারি। এবং কিন্তু আমি আবার বলছি যে নিয়ম অনুসারে কিন্তু মহকুমাতে কোনো সিটি স্ক্যান, তাহলে সব মহকুমাতে আমার লাগাতে হবে, সব মহকুমাতে লাগাতে, একটা তো স্ট্যান্ডার্ড আমার মেনটেন করতে হবে। তো সেই অনুসারে আমি, আপনি যে প্রশ্নটা বলছেন, চাহিদা তো থাকবে, চাহিদা সবারই থাকে, কিন্তু চাহিদার সাথে
অনেক কিছু আনুষঙ্গিক বিষয়ও থাকে, সেটাকে মাথায় রেখে এটা চলতে হয়। এরপরে মনে হবে হয়ে যাবে কোনো একদিন যখন আর্থিক আমাদের অবস্থা আরও ভালো হবে, ইভেন পিএসসিতেও আমরা সিটি স্ক্যান লাগাতে পারি, ডিপেন্ড করে। তবু আপনি যেহেতু বলছেন এটা বিবেচনা করব। আমি আশাবাদী এবং আপনার কথা অনুসারে এটা বোঝা যাচ্ছে যে এটা হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। পরবর্তী সদস্য মাননীয়া শ্রীমতী কল্যাণী সাহারাই এবং শ্রী রঞ্জিত দাস। Honorable Speaker in Church Mohoday, my start question number 4646. মাননীয় স্পিকার ইনচার্জ স্যার, ম্যাডাম কল্যাণী সাহারায়ের প্রশ্ন, তেলিয়ামুড়া বিধানসভা অন্তর্গত দুস্কি এডিসি ভিলেজ এলাকায় একটি একলব্য বিদ্যালয় স্থাপন করার কোনো পরিকল্পনা দপ্তরে রয়েছে কিনা? উত্তর, তেলিয়ামুড়া বিধানসভা অন্তর্গত দুস্কি এডিসি ভিলেজ এলাকায় একলব্য বিদ্যালয় স্থাপন করার কোনো পরিকল্পনা আপাতত জনজাতি কল্যাণ দপ্তরে নেই। 2 নম্বর প্রশ্ন, থাকলে কবে নাগাদ তা বাস্তবায়িত করা হবে বলে আশা করা যায়? 1 নং প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে না। 3 নম্বর, না থাকলে এর কারণ কি? উত্তর, ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয় কৃত ইএমআরএস স্কুল নির্মাণ সংক্রান্ত নির্দেশিকা মূলে সেই সকল ব্লকে ইএমআরএস স্কুল স্থাপন করা হবে যে ব্লকগুলিতে মোট জনসংখ্যা 50% বেশি জনজাতি সম্প্রদায়ের লোক বসবাস করেন এবং ন্যূনতম 20,000 জনজাতি সম্প্রদায়ের লোক বসবাস করেন। তেলিয়ামুড়া ব্লক অন্তর্গত দুস্কি এডিসি ভিলেজ ইএমআরএস স্কুল নির্মাণ সংক্রান্ত নির্দেশিকা শর্ত পূরণ করে না। 4 নম্বর প্রশ্ন, 42 অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেলাগাং মুখ একলব্য বিদ্যালয়টি কবে নাগাদ চালু হবে বলে আশা করা যায়? উত্তর, 42 অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব ধুলুমা স্থিত একলব্য বিদ্যালয়টি নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে। নির্মাণ কাজ শেষ হলে অতি সত্বর চালু করা হবে। 5 নম্বর, উক্ত বিদ্যালয়টি চালু হতে বিলম্বের কারণ কি? উত্তর, পূর্ব ধুলুমা একলব্য বিদ্যালয় তৈরি করার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডকে হস্তান্তর করার পরবর্তী সময়ে উক্ত জমির উপর দিয়ে প্রস্তাবিত জাতীয় সড়ক 208 নির্মাণের রূপরেখা নির্ধারিত হয় এবং তা চূড়ান্তকরণের জন্য সময় লাগার কারণে উক্ত বিদ্যালয় নির্মাণ কাজটি যথেষ্ট বিলম্ব হয়ে। Honorable Speaker in Church, my supplementary is তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে 15,000-এর উপর জনজাতি অংশের মানুষ রয়েছে এবং তেলিয়ামুড়া বিধানসভা এলাকার পাশাপাশি কল্যাণপুর বিধানসভা কেন্দ্র প্রায় 15,000 জনজাতি অংশের মানুষ রয়েছে। আমাদের এই সাবডিভিশনে কোনো একলব্য বিদ্যালয় নেই যেখানে জনজাতি অংশের, বিশেষ করে গরিব অংশের ছেলেমেয়েরা সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ পায়। এই বিষয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে আমার কথা হয়েছিল এবং ওনাকে আমি প্রস্তাবটি দিয়েছিলাম, অনুরোধ করেছিলাম এবং তিনি বলেছিলেন জায়গা দেখার জন্য এবং আমি তেলিয়ামুড়া দুস্কি এলাকায় সেখানে গিয়ে আমি জায়গা পরিদর্শন করে আমি মাননীয় মন্ত্রীকে অবগত করেছিলাম। কিন্তু এখন অবধি এই বিদ্যালয় স্থাপনের কোনো সম্ভাবনা আমি কোনো সদুত্তর না পেয়ে আজকে এই হাউসে প্রশ্ন আনতে হয়েছে আমাকে। আমার অনুরোধ থাকবে জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে, যদি তেলিয়ামুড়া বিধানসভা এবং তেলিয়ামুড়া মহকুমা একটি একলব্য বিদ্যালয় স্থাপন করা যায়, কিছু শর্ত যদি শিথিল করে যদি সেটা স্থাপন করা যায় তাহলে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের অত্যন্ত উপকার হবে এবং তারা জাতির অংশের ছেলে মেয়েদের সাথে তারা একই সমান্তরালভাবে পড়াশোনা করতে পারবে। এটাই আমার অনুরোধ থাকবে ওনার কাছে। সাপ্লিমেন্টারি স্যার, অমরপুর
এই চেলাগাংমুখ, যেটা পূর্ব দুলুমাতে। এই একলব্য বিদ্যালয়টি এটা 2018 সালে আগে বামপন্থ সরকার ক্ষমতার সময় এটা 7 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার থেকে 7 কোটি টাকা দেওয়া হয়েছিল। দীর্ঘ 7 বছর টাকাটা পড়েছিল। তো আমাদের সরকার আসার পরে, অর্থাৎ বিজেপি আইপিএফটি সরকার আসার পরে 2019-এ আমরা 2019-এ গিয়ে সে জায়গার ব্যবস্থাপনা করা হয়েছে এবং জায়গাগুলো যারা মালিক ছিল এলাকার লোকের সঙ্গে কথা বলে সেগুলো করা হয়েছে। করা হওয়ার পরে পরবর্তী সময়ে আমাদের সরকার সেন্ট্রালের সঙ্গে কথা বলে প্রায় আনুমানিক 22 কোটি টাকার উপরে তার জন্য স্যাংশন করা হয়েছে। মাননীয় মন্ত্রী মহাশয়কে দপ্তর থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এটা এখানে কন্ট্রাক্টরের কিছুটা গাফিলতি রয়েছে। উনি যেটা বলেছেন এটা ঠিক, ন্যাশনাল হাইওয়েটা এটার পাশ দিয়ে গিয়েছে, কিছু জায়গা সেখানে অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু তার সঙ্গে এই জায়গাটা যে জায়গাতে হচ্ছে বিদ্যালয়টা, আমরা এখানে এস্টিমেট কমিটি থেকে আমরা একটা টিমও সেটা পরিদর্শন করেছি অনেক দিন আগে। তখন তারা সেখানে বলেছিল যে ইমিডিয়েটলি সেটা করা হবে। এখানে প্রায় 450 আমাদের জনজাতি ছেলে মেয়েদের পড়ার জন্য ব্যবস্থা করে। এগুলা কন্ট্রাক্টরের এই গাফিলতির কারণে সেই জায়গাতে এটা দেরি হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বলবো যাতে অনতি বিলম্বে, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে যাতে এই এটাকে চালু করা হয়, তার জন্য সমস্ত পরিকাঠামোগতভাবে যে স্টুডেন্ট ভর্তি করার যে পরিকাঠামো সেটা ব্যবস্থাপনা রয়েছে। আমি আশা করব যদি একটু উদ্যোগ না হয় কন্ট্রাক্টরের সঙ্গে, যদি সেগুলো কথা বলে দপ্তরে যারা রয়েছে আধিকারিকরা, সেগুলো করলে খুব তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমার বিধানসভা কেন্দ্রে আখড়াবাড়ি একলব্য বিদ্যালয়টি, এখানে প্রথমে যে স্কুলটি তৈরি হয়েছে খুব নিম্নমানে। স্কুল চড়ার মুহূর্তে এখন অনেক অংশ এটা ভাগ হয়ে গেছে বিল্ডিংগুলি, আর যে নতুন যে কনস্ট্রাকশন শুরু হয়েছে সেটাও খুব নিম্নমানের, এবং লোকাল যে এখানে ছড়া আছে এখান থেকে বালু এনে এই কাজগুলি করা হচ্ছে। এটা বারবার করা হচ্ছে। একটা মণিপুর থেকে একটা কনস্ট্রাকশনের কাজ করছে, বলছে এই বিষয়টা মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে, যারা এখানে কাজ করছে এটা বলছে। আমি অনুরোধ করব এটা অবিলম্বে একটা তদন্ত করা হোক, যে এখানে যে নিম্নমানের যে কাজ হচ্ছে আমপুরা একলব্য যে বিদ্যালয়টি, এটা আমি এই হাউসের মাধ্যমে আমি অনুরোধ করব এটা একটা তদন্ত কমিটি করা হোক। সাপ্লিমেন্টারি স্যার প্লিজ। আমার বিধানসভা এলাকায় একটি একজন সরাগ ভিলেজের আন্ডারে একটা একলব্য রেসিডেন্সিয়াল মডেল আন্ডার কনস্ট্রাকশন মানে চলছে। সেটা দেখলাম মানে প্রথমবারের মতো ইলেকটেড হওয়ার আগে থেকে কিন্তু বিল্ডিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। উনিও ভালো করে জানেন, ওনার সঙ্গে আমি কথা বলেছি। প্রায় 3 বছর পেরিয়ে গেছে, এখনো কিন্তু কবে যে কমপ্লিট হবে, কবে যে চালু হবে। তো আপনার মাধ্যমে আমি মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী স্যারের কাছে একটা অনুরোধ থাকবে এবং জানতে চাই যে কবে নাগাদ এই একলব্য স্কুলটা চালু করতে পারবেন বলে আমি একটা জাস্ট ওনার কাছ থেকে আমি একটা নিশ্চয়তা একটা আনসার চাই। ঠিক আছে মন্ত্রী সাহেব বলেন। মাননীয় নলেজে মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, ইএমআরএস যদি করতে হয় তাহলে যা নিয়ম আছে সেটা হচ্ছে পপুলেশনের 50% সেখানে এসটি থাকতে হবে এবং 20,000 মিনিমাম এসটি পপুলেশন থাকবে, তবেই ইএমআরএস করা যাবে। কাজে এখানে 14,000 থাকলে হবে না, প্লাস টোটাল পপুলেশনের 50% আছে কিনা। আমার ইচ্ছা থাকবে যে সব জায়গায় ইএমআরএস প্রতিটা বুথ মানে কি বলবো মানে সমস্ত জায়গায় আমি চাইবো, কিন্তু গাইডলাইন ফলো না করলে তো দিল্লির থেকে টাকা পাওয়া যায় না। শিথিল করার জন্য যদিও আমি কয়েকটা জায়গায় 15টা এখানে আমাদের এখানে অলরেডি স্যাংশন হয়েছে 21টা শিথিল করার জন্য আমি দিয়ে এসেছি দিল্লিতে, কিন্তু এটা এখন যদি ওখান থেকে আসে শিথিল করবে কিনা। স্যার আমার ওই যে একলব্যতা স্যার আমপুরার যে আখড়াবাড়ি স্যার রামচন্দ্রঘাটে তার ওই যে নিম্নমানের যে কাজ হচ্ছে এটা তদন্ত হবে কিনা স্যার। এবং আমার প্রশ্নটা
ওনার কাছে মানে মাননীয় দপ্তরের মন্ত্রী হ্যাঁ, মন্ত্রী সাহেব বলেন। হ্যাঁ একটু বলুন, উত্তর দেন, বলেন। কবে চালু করবেন? ঠিক আছে, মাননীয় স্পিকার ইনচার্জ স্যার, প্রথমে আমি ধন্যবাদ দিব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজিকে। কারণ 35টা বছর আমাদের এই রাজ্যে অনলি 4 একলব্য ছিল। আমাদের সরকার আসার পরে 21টা হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় জনজাতিরা যদি এগিয়ে না যায় ভারতবর্ষ কোনোদিন বিকশিত হবে না। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চায় আমাদের জনজাতিকে বিকশিত করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। আজকে আমাদের এই রাজ্যে 12টা একলব্য এখন চালু আছে, আর কিছুদিনের মধ্যে চালু হবে স্যার। আর 6টা একলব্য স্কুল অলরেডি তৈরি হয়েছে। আর আমাদের বিধায়ক রামচন্দ্রঘাটের উনি যে বলেছেন আমি দেখবো এটা, আর আমাদের পাঠানলের যে বলেছেন এটাও আমি দেখবো। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন স্যার, মোহনপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু অবিচরণে একটা একলব্য স্কুল হয়েছে, সে গাইডলাইনটা মানা হয়েছে কিনা এটা একটু। ঠিক আছে, এটা পরে দেখা যাবে। পরবর্তী লেবুঙ্গাতে পরবর্তী 90% ট্রাইব, 90%, নট 50। আরে কি বলবো? পরবর্তী সদস্য শ্রী রঞ্জিত দাস। স্যার, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার 100। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়ের কোশ্চেন নাম্বার 100-এ 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অমরপুর মহকুমা হাসপাতালে কবে নাগাদ ব্লাড ব্যাংক চালু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, অমরপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করার তেমন কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই। প্রশ্ন না হলে তার কারণ, জাতীয় রক্ত সঞ্চালন পরিষদের নির্দেশিকা অনুসারে অমরপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করার যে ন্যূনতম মানদণ্ড সেটা নেই। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আপনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবাই জানেন যে অমরপুর যে হসপিটালটা, এটা বিশেষভাবে আমাদের এই পম্পি অমরপুর করব অত্র এলাকার বিশেষ একটা এই হসপিটালের উপরে রুগীদের ভিড় থাকে। তো অনেক সময় দেখা যায় আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো মুমূর্ষু রুগীর রক্ত প্রয়োজন হলে রক্ত যে গ্রহীতা এবং রক্তদাতাকে আমাদের উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাতে হয়। এখানে যারা রক্ত দেয় অর্থাৎ রক্ত দাতা যারা, তাদের পক্ষে আমাদের বা রুগীদের পক্ষে অনেক সময় দেখা হয় গাড়ি দিয়ে তাদেরকে নিতে হয়, নিয়ে সেখানে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার পরে রুগীর জন্য আবার অমরপুরে অনেক সময় রক্তটা দিতে হয়। এর জন্য যেমন রুগীদের অসুবিধা হয়, আমরা যারা অত্র এলাকার জনপ্রতিনিধি আমাদের উপরও চাপ পড়ে, অনেক সময় পাবলিকটা আসে যে আমাদেরকে ব্যবস্থা করে দিন, তার জন্য আমাদের অনেক সময় গাড়ি দিয়ে সেখানে নিতে হয়। তো অমরপুরে যদি ব্লাড ব্যাংকটা চালু হয়, এই পরিষেবাটা অমরপুরে আমরা রক্ত দিতে গেলে সুবিধা হয় যারা রক্ত দিয়ে, কারণ আমাদের যারা কার্যকর্তা আছে এরা তারা সবসময় প্রস্তুত থাকে, অনেক সময় অধিকরে তারা যেতে অনীহা প্রকাশ করে। এই বিষয়টা গুরুত্ব বুঝে আমি মাননীয় আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অমরপুরবাসীর পক্ষ থেকে যাতে সেখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা, এর জন্য আমরা প্রতিনিয়ত যে রক্ত দেওয়ার জন্য যত রক্ত লাগে আমরা এখানে টিএসআর ক্যাম্প থেকেও প্রতিনিয়ত রক্ত দেওয়া হয় এবং আমাদের যুবকরাও রক্ত দেওয়া হয়, সেখানে সেগুলো ডিস্ট্রিক্ট হসপিটালে যায়। এই বিষয়টা বিবেচনা করে সেগুলো যাতে করা হয়। আরেকটা বিষয়, এর প্রসঙ্গে আমি আরেকটা বিষয় মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তরের মিনিস্টার অমরপুরের হসপিটাল থেকে অনেক সময় কি করে ডাক্তারবাবুকে বদলি করা হয়, প্রথম কি করে তাদেরকে ডেপুটেশনে দেওয়া হয়, ডেপুটেশনের পরে এবার তাদেরকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়, তখন কি করে এই জায়গাটা একটা গ্যাপ পড়ে যায়। ইদানিং দুইজন মেডিসিন ডাক্তার ছিল, তাদেরকে প্রথম ডেপুটেশনে আগরতলা আনা হলো, তারপরে কি করলো অন্যত্র বদলি করে দেয়। ইনচার্জ রয়েছে কিছুদিন আগে ওনার ব্যক্তিগত ব্যাপারে তিনি আগরতলা গিয়েছেন, ছুটি নিছেন, এখন ওনাকে ক্যান্সার হসপিটালে দেওয়া হয়েছে। এই যে গ্যাপটা পূরণ হচ্ছে না, এতে অমরপুরের মানুষের বিশেষভাবে অসুবিধা হচ্ছে, হসপিটাল চালানোর পক্ষেও অসুবিধা হচ্ছে। এই বিষয়টা যাতে দেখা হয়, আমি যখন যারা ডাইরেক্টর সাহেবদের সঙ্গে যখন কথা বলে উপরে, ওরা বলছে উপর থেকে ওয়াটার আসছে, এখন উপর থেকে কে ওয়াটার দিয়ে কী করে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, তার উপরে কেউ নেই। এইভাবে আমার যা ধারণা
অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রীর অগোচরে এই কাজগুলো করা হচ্ছে বলে আমার ধারণা হচ্ছে, কারণ অমরপুরের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সহানুভূতি এবং অমরপুর হসপিটালকে উন্নয়ন করার জন্য তিনি প্রচুর টাকা দিয়েছেন। এখানে আমাদের অক্সিজেন প্ল্যান্ট করেছে, বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু এখন ডাক্তারের কিছুটা একটু সমস্যা রয়েছে, সেই জায়গাটাও যাতে একটু দেখা হয়। মুখ্যমন্ত্রী জানাবেন কি যে সার্জিক্যাল ইন্টারভেনশন অমরপুর মহকুমা হাসপাতালে হয় কিনা, এক, আর যে সমস্ত জায়গায় সার্জিক্যাল ইন্টারভেনশন হয় সেখানে ব্লাড ব্যাংক স্থাপিত করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, এখানে যে ব্লাড ব্যাংক করার যে মানে রুলস, সেটা হচ্ছে যে লোক সংখ্যার ওই জায়গা লোক সংখ্যার অনুযায়ী 1% সেখানে কিন্তু ব্লাড ডোনেশন থাকতে হবে। তো অমরপুরের লোক যে এখানে লোক সংখ্যা আছে 1 লাখ, এবং নিয়মিত যে রক্তদান শিবির সেখানে করা হয়, 2024-এ দেখা যায় মোট রক্তদান শিবির হয়েছে 5টা, আর স্বেচ্ছা রক্তদান হয়েছে 179, আর 2025 নভেম্বর অবধি 9বার রক্তদান শিবির হয়েছে এবং সেখানে রক্তদান হয়েছে 368। তাহলে দেখা যায় যে 1% যদি হয় সেখানে তো মিনিমাম আমার 1000 আমার থাকতে হবে। তো 1000 তো হচ্ছে না, সেখানে আমি কি করে ওখানে ব্লাড ব্যাংক করব? এটা হচ্ছে রুলস। না না, আমি সেটা বলছি না, আমি বলছি একটা ব্লাড ব্যাংক করতে গেলে একটা মানে এই হচ্ছে রুলস আর কি। এখন এই কারণে ক্রাইটেরিয়া ছাড়া তো হবে না। সারা ত্রিপুরাতেও আমাদের সবার জন্য যেরকম রুল, সারা পপুলেশনের 1% মিনিমাম আমাদের মানে ব্লাড কালেকশন থাকতে হবে, আমাদের ইউনিট থাকতে হবে। তো লাস্ট ইয়ারও আমি দেখেছি প্রায় 42,000 আমাদের কালেকশন ছিল, 42,000 ইউনিট ছিল। তো এটা এখানেও কিন্তু লাগু করছে, কাজে এই কারণেই সেখানে ব্লাড ব্যাংক করা যাচ্ছে না। তাহলে সব জায়গায় ব্লাড ব্যাংক করতে হবে, যদিও অনেক জায়গার মধ্যে এই রুলসকে রেখে অনেক মহকুমাতে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমরা এই ধরনের ব্লাড যে বলে স্টোরেজ সেখানে কিন্তু আছে। অমরপুরেও কিন্তু ব্লাড স্টোরেজ আছে, অপারেশন তো হয় সেখানে, কিন্তু সেখানে এর জন্যই ব্লাড স্টোরেজ রাখার ব্যবস্থা সেখানে করা হয়েছে এবং সেটা ইট ইজ ফাংশনিং। যদি দেখা যায় ব্লাড কালেকশন আরও বাড়ছে তাহলে ইট ক্যান বি মানে আপগ্রেডেড টু ব্লাড ব্যাংক, দেয়ার ইজ নো প্রবলেম, বাট ব্লাড শুড বি অ্যাভেলেবল। আদারওয়াইজ ব্লাড ব্যাংকে দিলাম, লোক সংখ্যা দিলাম, ব্লাডই আসছে না, তাহলে কোথার থেকে ব্লাড ব্যাংক? সাপ্লিমেন্টারি স্যার। স্যার তাড়াতাড়ি বলেন। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওনার হাত ধরে মির্জা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়েছে, এখনো ডাক্তার বা অন্যান্য পরিষেবা শুরু হয়নি, প্রায় 4 বছর মতো হয়। এলাকার মানুষ প্রতিনিয়তই চেষ্টা করেন এবং আমি বারবার বলেছিলাম যে অ্যাটলিস্ট আমাদের মির্জা হসপিটালে অন্তত 2জন বা 3জন ডাক্তার দিয়ে শুরু করা হোক। আজ প্রায় 4 বছর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়েছে কিন্তু এখনো হয়নি। আমি মাননীয় আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি সত্ত্বর যেন মির্জা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা শুরু করার জন্য আবেদন রাখছি। বিষয়টা আমি দেখবো, আসলে উনি যেটা বলেছেন সেটা দেখে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এখন নেক্সট মাননীয় সদস্য শ্রী ইসলাম উদ্দিন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোয়েকশন নাম্বার হচ্ছে 62। মাননীয় ইনচার্জ স্পিকার মহোদয়, মাননীয় অধ্যক্ষ ইসলাম উদ্দিন মহোদয়, যে স্টার কোয়েশ্চেন 62 প্রশ্ন 1, কদমতলা ব্লকে 2024-25 অর্থ বৎসরে পঞ্চায়েত সমিতি, পিডিএফ এবং MGNREGA যে কনস্ট্রাকশন ওয়ার্ক স্থায়ী প্রকল্পের সংখ্যা কত?
উত্তর হচ্ছে কদমতলা আরডি ব্লকে 2024-25 অর্থ বছরে এমজিএন রেগা প্রকল্পে থেকে মোট 69 অর্থাৎ 69টি কনস্ট্রাকশন ওয়ার্ক স্থায়ী কাজ ধর্মনগর ডিভিশন অফিস এবং কদমতলা আরডি ব্লকে নেওয়া হয়েছে। আর যেটা আপনি বলছেন পিডিএফ পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড, এটা কিন্তু এই তথ্য পঞ্চায়েত দপ্তর থেকে আপনি নিতে হবে। প্রশ্ন 2, প্রকল্পগুলি কি টেন্ডার পদ্ধতিতে ওয়ার্ক অর্ডার হয়েছে কিনা? উত্তর 2, না টেন্ডার পদ্ধতিতে কোনো ওয়ার্ক অর্ডার হয়নি। প্রশ্ন 3, না হলে তার কারণ। এমজিএন রেগা প্রকল্পের কাজগুলো এমজিএন রেগার গাইডলাইন মোতাবেক হয়ে থাকে, আর ডিপার্টমেন্টাল এক্সিকিউশন তাদের মাধ্যমে এটা করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, ঘটনা হয়েছে কদমতলা আরডি ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত এই বর্ষার সময় বন্যা কবলিত এলাকা। তো এখানে পঞ্চায়েত সমিতি রেগার যে কনস্ট্রাকশন ফান্ড তার 40% থেকে বিভিন্ন সময় ওয়ার্ক অর্ডার হয়, এবং তার আইও বিশেষ করে ইমপ্লিমেন্টিং অফিসার যারা হচ্ছেন তারা যেই বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা তারাই হয়ে থাকেন। তো আমার যেটা দেখলাম 2024-25 অর্থ বৎসরে 24টা প্রজেক্ট আছে কদমতলা ব্লক এলাকায়, তার ইমপ্লিমেন্টিং অফিসার হচ্ছেন জেই বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখন পর্যন্ত এই 24-25 অর্থ বৎসরের এই যে প্রজেক্টগুলি কাজগুলি এখন পর্যন্ত শুরু হচ্ছে না। আর বিশেষ করে এখানে যারা জেই বা টেকনিক্যাল ম্যান যারা আইও হন, বিভিন্ন সময় আরডি থেকে তার মেটেরিয়াল সাপ্লাই হয়, এটা সময় মতো পাচ্ছেন না। তো এই যে 24টা প্রজেক্ট 2024-25 অর্থ বৎসরে এটা হবে কিনা, ইতিমধ্যেই তো জিরামজি শুরু হবে। তো এখানে আমার সন্দেহ যে এটা যদি না হয় তো এলাকার ক্ষতি হবে। আর দ্বিতীয় বিষয় যেটা টেন্ডার পদ্ধতি, আমরা দেখেছি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হোক জেলা পরিষদের ফান্ড থেকে আরডি তার টেন্ডার পদ্ধতিতেই ঠিকাদাররা বা কন্ট্রাক্টররা কাজ করান, সময় মতো কাজ হয়। কিন্তু কদমতলা ব্লকের এই যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যেখানে জেইর মাধ্যমে ইমপ্লিমেন্টিং অফিসারের মাধ্যমে কাজ হয়, এটা সময় মতো হয় না। তো এই 24টা প্রজেক্টের যে কাজ এটা সময় মতো হবে কিনা আর টেন্ডার পদ্ধতিতে কাজ করানো হবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় ইনচার্জ স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয় যে কথাটা বলেছেন, একটা কথা তো আমি বারবার বলবো, যদি কাজ সময় মতো যদি না হয় তাহলে আমি তো নিশ্চয়ই বিষয়টা দেখব, নিশ্চয়ই আমি দেখব কাজ সময় মতো কেন হবে না। 1, 2 নম্বর হচ্ছে যে ম্যাটেরিয়াল যে পার্টটা সেটা কিন্তু টেন্ডার মাধ্যমে হয় এমজিএন রেগার যে সিস্টেম। কিন্তু অন্য যে বিষয় যেটা আমি বললাম যে কনস্ট্রাকশন যে আমাদের ডিপার্টমেন্টাল এক্সিকিউশন, আপনার ডিপার্টমেন্টাল এক্সিকিউশনটা আপনার বুঝতে হবে। সেটা হচ্ছে ইট ইনভলভস এ গভর্নমেন্ট এজেন্সি লাইক পিডব্লিউডি বা আরডি directly executing construction or maintenance projects using its own staff and resources rather than through external contractors. এই দুটো কিন্তু ক্লিয়ার হতে হবে আপনার যখনই কাজের বিষয়ে দাঁড়ায়, ম্যাটেরিয়ালস যখন হবে সেখানে কিন্তু টেন্ডার প্রসেসে করে এবং সেটা করেও থাকে। এখানে আপনার 2024-25 অর্থবর্ষে কদমতলায় এখানে প্রায় 69 স্থায়ী কাজ হাতে নেওয়া হয়েছে। আমি জানি না আপনি 24টার কথা বলেছেন, তো এর মধ্যে 44টি পশুপালন কেন্দ্র এবং বাকি 25টি কাজের মধ্যে রয়েছে ইট বিছানো রাস্তা, তাছাড়া সিমেন্ট ও কনক্রিট দ্বারা নির্মিত রাস্তা, কালভার্ট, সীমানা প্রাচীর এবং পেভার ব্লক দ্বারা নির্মিত রাস্তা। তো এইগুলো কিন্তু আপনার এখানে আছে। কিন্তু আপনি যেটা বললেন দুটো পার্ট দুই রকম, কিন্তু আমি আবার বলবো যদি লেট হয়ে থাকে সেখানে নিশ্চয়ই, আমি এখানে আধিকারিকরাও আছেন, আপনার কথা শুনেছেন, আমি বলবো যে এই বিষয়টা দেখবার জন্য ইমিডিয়েটলি যাতে কাজটা মানে যদি না হয়ে থাকে যেন শুরু করে। ধন্যবাদ স্যার। একটা সাপ্লিমেন্টারি করতে চাই 1 মিনিট। মাননীয় ইনচার্জ স্পিকার স্যার, মুখ্যমন্ত্রী মহোদয়কে গৌরনগর আরডি ব্লক থেকে
ওনাকে মেমোরেন্ডাম পাঠিয়েছে। ত্রিপুরার একমাত্র পঞ্চায়েত সমিতি কংগ্রেস পরিচালিত গৌরনগর, সেখানে দেখা গেছে যত পঞ্চায়েত সেক্রেটারি রিটায়ারমেন্টে হয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে কাউকে দেওয়া হচ্ছে না, এবং এমজিএন রেগার যে মেটেরিয়ালস ইত্যাদি ওটাও সাপ্লাই দেওয়া হচ্ছে না, এবং এখানে স্টাফ অত্যন্ত শর্ট, সঠিকভাবে কাজ করতে পারছে না। মুখ্যমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করি। ঠিক আছে, আমি দেখবো আবার এটা উনি ঠিক বলেছেন। আছে, ওকে। নেক্সট কোশ্চেন দাতা শ্রী তোফাজ্জল হোসেন, সেম ক্যাটাগরির প্রশ্ন। দ্বিতীয় কোশ্চেন দাতা শ্রী পাটানলাল জমাতিয়া। শ্রী তোফাজ্জল হোসেন। মাননীয় স্পিকার স্যার, আমার কোশ্চেন নাম্বার 6969। তাহলে সরি স্যার, কোশ্চেন নাম্বার 6666। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহোদয় এবং শ্রী পাঠানলাল জমাতিয়া, কোশ্চেন নাম্বার 6666। প্রশ্ন 1, বক্সনগর এবং অম্পিনগর বিধানসভা কেন্দ্রে নতুন করে আরডি ডিভিশন অফিস খোলার কোনো পরিকল্পনা দপ্তর আছে কিনা? বক্সনগর বিধানসভা ও অম্পিনগর বিধানসভা কেন্দ্রে নতুন করে আরডি ডিভিশন অফিস খোলার কোনো পরিকল্পনা গ্রামোন্নয়ন দপ্তরের আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর 2, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন প্রযোজ্য নয়। প্রশ্ন 3, না থাকলে তার কারণ? বর্তমানে গোমতী জেলার অধীনে 2টি আরডি ডিভিশন এবং সিপাহীজলার অধীনে 2টি আরডি ডিভিশন আছে। কাজের চাপ ও ভৌগোলিক পরিস্থিতি বিচার করে তা পর্যাপ্ত বলে মনে করছে দপ্তর। সাপ্লিমেন্টারি স্যার, এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। তো আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী মহোদয়কে আমি বলতে চাই বা অনুরোধ করতে চাই যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটি পিডাব্লিউডি সার্কেল অফিস করা দরকার আছে বলে আমি মনে করি, কারণ ডিস্ট্রিক্টটা অত্যন্ত বড় এবং আগরতলা ডিভিশন 4 বা সার্কেল 4 থেকে এটা কন্ট্রোল করা হয়। তো যদি আমাদের দপ্তরের মন্ত্রী মহোদয়ের যদি সদয় হয় তাহলে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা পিডাব্লিউডি সার্কেল অফিস করার জন্য আবেদন করছি। সাপ্লিমেন্টারি স্যার। আরডিএফডি একই মিনিস্টারের জন্য, একই মিনিস্টার তো। অ্যাকচুয়ালি আমি প্রশ্ন তো জমা দিয়েছিলাম নট অনলি ফর আরডি ডিভিশন, আরডি সাব ডিভিশন চেয়েছিলাম, কারণ আমিও বিচার বিবেচনা করে জানি যে অমরপুরে যেহেতু একটা আছে ডিভিশন, কিন্তু অম্পিনগরে একটা সাব ডিভিশন দরকার। এখন বর্তমানে অম্পি আরডি ব্লক এর আন্ডারে 22টা বিসি আছে এবং মাত্র 2 জন ব্লকের টিএস, তার মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 2 জন দিয়ে কিন্তু বর্তমানে চলছে। এবং জিওগ্রাফিক্যালি আমাদের অম্পি আরডি ব্লক হচ্ছে হ্যান্ডিক্যাপ এবং খুব গরিব এলাকা এবং অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে বিবেচিত। তো অমরপুরে একটা ডিভিশন অফিস আছে এবং সাব ডিভিশন আরডি সাব ডিভিশন অমরপুরে আছে, সেখানেও কিন্তু এসডিও একজন এবং ওনার সঙ্গে একজন যেই স্টাফ একজন। তো ওনারা বারবার আমাকে বলে থাকেন কাভার করা, এস্টিমেট করা। তো বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যেমন যত ধরনের লাইন ডিপার্টমেন্টের যে কনস্ট্রাকশন ওয়ার্কগুলি সব আরডির মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। তো একজন এসডিও স্টাফ অমরপুরে এবং একজন যেই স্টাফ অমরপুর সাব ডিভিশনের আন্ডারে এবং অম্পি আরডি ব্লকের আন্ডারে 2 জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে। তো ওনারা সবসময় আমাকে বলে থাকেন, ঠিক 4-5 দিন আগে আমি আমাদের ডিএম সাহেবকে একটা চিঠি লিখেছিলাম, আরও 3 জনের মতো স্টাফটা দিয়ে পোস্টিং যেন দেন, সেইভাবে আমি চিঠি লিখেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। এরপরেও যেহেতু অ্যাসপিরেশনাল ব্লক, তো মডেল ব্লকে পরিণত করার ক্ষেত্রে খুবই একটা আরডি সাব ডিভিশন সেখানে দরকার। তো
মাননীয় স্পিকার ইনচার্জের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো একটা সাব ডিভিশন সাব ডিভিশন এবং প্রশ্নও জানতে চাই যে কবে করবেন কিনা, এটাই। মাননীয় ইনচার্জ স্পিকার মহোদয়, এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টে অলরেডি আমাদের বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন আছে, সোনামুড়া আরডি ডিভিশন আছে, আবার বিশ্রামগঞ্জ আরডি ডিভিশনে সাব ডিভিশনও রয়েছে, এখানে 3টা আরডি বিশালগড় সাব ডিভিশন, আরডি জম্পুইজলা সাব ডিভিশন, আরডি চরিলাম সাব ডিভিশন। কাজেই এইগুলো কিন্তু রেসপেক্টিভ ব্লকের আন্ডারে কিন্তু সেগুলো আছে। সোনামুড়া তো তদবিচ আরডি কাটালিয়া সাব ডিভিশন এবং আরডি ব্লকের আন্ডারে কাটালিয়ার। সিমিলারলি আরডি বক্সনগর সাব ডিভিশন, আরডি নলছর সাব ডিভিশন। কাজেই এখানে ডিভিশন সাব ডিভিশন, এখানে গোমতী ডিস্ট্রিক্টেও সিমিলারলি আপনার এখানে উদয়পুর আরডি ডিভিশন আছে, আবার সাব ডিভিশনও আছে উদয়পুর আরডি সাব ডিভিশন, প্লাস আরডি কিল্লা সাব ডিভিশন। অমরপুর আরডি ডিভিশনও আছে, আবার সাব ডিভিশনও সেখানে অমরপুর আরডি সাব ডিভিশন আছে, আরডি করবুক সাব ডিভিশন আছে। এখন কথা হচ্ছে যে কাজের চাপের উপর কিন্তু ডিপেন্ড করে, কারণ এটা অফিস করতে গেলে সেখানে ম্যান পাওয়ারের বিষয় আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার বিষয় আছে, এবং আমরা এগুলো দেখব যদি দেখা যায় এখানে রিয়েলি দরকার, কারণ এইগুলো কিন্তু পার্শ্ববর্তী যে আরডি ডিভিশনগুলো আছে বা সাব ডিভিশনগুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়মিতভাবে সেগুলোকে পরিচালনা করছে। কিন্তু আমি বলবো যে কাজের চাপের উপর কিন্তু এগুলো নির্ভর করে, তো আস্তে আস্তে করে এগুলো তো হয়েছে। এর মধ্যেও আমাদের আপনি 17টি আরডি ডিভিশন, এর মধ্যে কিন্তু আমাদের 8টি জেলায় সর্বমোট 17টি আরডি ডিভিশন আছে, 42টি আরডি ডিভিশন আছে, একটা হচ্ছে ডিভিশন আছে আর আরডি ডিভিশন আছে। কাজে প্রয়োজনের কথা ভেবে সেখানে চাপের উপর, কাজের চাপের উপর নির্ভর করে সেটা বাড়ছে। তো ভবিষ্যতে অবস্থা বুঝে সেটা দেখা যেতে পারে। ধন্যবাদ। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব সময় শেষ। মাননীয় সদস্যগণ, প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। মাননীয় অ্যাক্টিং স্পিকার স্যার, আমি জাস্ট আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ কাউন্সিল অফ মিনিস্টার্স এই হাউসের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কালকে এখানে প্রায় মুখ্যমন্ত্রী বাদ দিলে 10.5 জন মন্ত্রী আছেন। আমি জানি না, আমি 10.5 জন কেন বলছি, এমওএস ক্যাবিনেট মিটিং এ থাকেন কিনা আমি জানি না। কালকে বাজেট পেশ করার আগে ক্যাবিনেট হয়েছিল, এখানে বলা হয়েছে অ্যাসেম্বলি সেশনের পর বাজেটের গ্ল্যান্স থেকে শুরু করে বাজেট এক্সপেন্ডিচার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় খুঁজলাম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 5% ডিএ ঘোষণা করে দিয়েছেন, তার রিফ্লেকশন এই বাজেটে আছে কিনা আমি কোথাও খুঁজে পেলাম না। আমি মুখ্যমন্ত্রীকে এবং মন্ত্রিসভার সবাইকে অনুরোধ করব ক্যাবিনেট মেমোটা হাউসে প্লেস করার জন্য। এই ক্যাবিনেট মেমো হাউসে প্লেস করার জন্য 5% ডিএ ঘোষণার ব্যাপারে কোনো ক্যাবিনেট মেমোতে উল্লেখ ছিল কি না আমি সেটা জানতে চাই। এটা নেই। আমিও তো কিছুদিন হলো মন্ত্রিসভাতে ছিলাম। I have interacted with few officers, senior officers, whether that cabinet memo was there or not so far as declaration of 5% DA is concerned. They said no, it was not there. I mean, অনুরোধ করব আমরা Council of Ministers, you owe some respect. We respect you because you are the Council of Ministers. এই যে একটা অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য ভাব আপনাদের প্রতি দেখানো হয়েছে, এটা তো ঠিক না। It is a disrespect to the Council of Ministers.
ইজ্জতের বিনিময়ে আপনারা চুপটি মেরে বসে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন, এটা হতে পারে না। And we sell to the house because this house was misguided by stating an inappropriate answer that yes, আমরা এটাকে এই 5% দিয়ে ঘোষণাটাকে আমরা ক্যাবিনেট ডিসকাশন করেছি, ইট ওয়াজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইট ওয়াজ কমপ্লিটলি এ ফলসহুড। এই যদি হয়ে থাকে তো হোয়াট ইজ দিস অ্যাসেম্বলি ফর? আর আপনারা কাউন্সিল অফ মিনিস্টার, আপনাদের তো মান সম্মানের ব্যাপারে একটু গরিমাতা লাগে না, আত্ম অভিমানে লাগে না? আপনারা বলতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ স্টুড হিয়ার in favor of you council of ministers, এই অ্যাটিটিউড শুড বি শেড henceforth। এরকম করবেন না, এরকম যেন না হয়। কাউন্সিল অফ মিনিস্টার দে ডিজার্ভ রেসপেক্ট। চিন্তা ভাবনা সকলে কাউন্সিল অফ মিনিস্টার্স বা একা না। আমি লেফট ফ্রন্টের জামায়াতে দেখেছি ওয়ান ম্যানস ভয়েস ওয়াজ হার্ড। আই এম সিইং রাইট নাও যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির কথা শুধু শোনা যায় আর কারো কথা শোনা যায় না। ওয়াই দিস উইল বি দ্য অ্যাটিটিউড? কংগ্রেস জামানায় আসুন, এভরিবডি ওয়াজ দেয়ার, এভরিবডি কথা বলার সুযোগ ছিল। এটাই হচ্ছে পার্থক্য ইন এ ক্যাডার বেসড পার্টি আর ইন এ ডেমোক্রেটিক সেটআপ। কাজে এই জিনিসগুলো মাননীয় স্পিকার, অ্যাক্টিং স্পিকার স্যার, আমি দাবি করছি এই হাউসে, প্লিজ সাবমিট দ্য ক্যাবিনেট মেমো টু দ্য বিফোর দ্য ফ্লোর অফ দ্য হাউস। উই ওয়ান্ট টু সি ওয়েদার এই জিনিসটা ছিল কি না। আমি জানি এই জিনিসটা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়নি, 5% দিয়ে ঘোষণা ক্যাবিনেট অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। তাহলে এই কথাটা, অসত্য কথাটা কেন হাউসের মধ্যে বলা হলো? কেন হাউসকে বিভ্রান্ত করা হলো? কোনো জবাব আছে? কারোর কোনো জবাব আছে এখানে? লজ্জা থাকা দরকার। ঠিক আছে, মাননীয় বসেন, কিছু বলবেন? মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি কালকে যখন বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হওয়ার সাথে আপনারা দেখেছেন ডিএ যখন ঘোষণা হয়, বাজেট ছাড়াও তো ঘোষণা হয় কি না? হয়। তাহলে কিন্তু এখানে একটা রুলস আছে, ক্যাবিনেটের যদি ডিসিশন থাকে সেখানে যে কেউ কিন্তু ঘোষণা করতে পারে। এবং আমাদের ক্যাবিনেটে সেটা ডিসিশন ছিল কালকে, কিন্তু আমি that would be submitted, that would be given, no problem. বাজেট, আরে আমাদের যে স্যালারিটা আছে, সেই স্যালারি হেড সাধারণত উপরের দিকে থাকে, সেখান থেকেই যদি বাজেটের সাথে, আমি তো বললাম বাজেটের সাথে স্যালারির ডিএর কোনো সম্পর্ক নেই, কারণ মাঝখানে অনেক সময় ডিএ আপনি দেখবেন যে ডিক্লেয়ার হয় না। আপনি এইভাবে যে বলছেন যে এইভাবে সবার লজ্জা থাকা উচিত, এমুক থাকা উচিত, আমাদের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু কালকে আমরা করেছি। আপনি ভেবেছিলেন কালকে বাজেটের পরে আপনি বলবেন যে কি হলো, ডিএর দিয়ে কিচ্ছু হলো না, যাতে আপনারা ক্রেডিটটা নেন। তাহলে এই কিন্তু আমরা ক্রেডিটটা আপনাদের নিতে দেইনি আমরা একদম। আপনারা কি বলছেন? আপনি সবাইকে আপনি ইনসাল্ট করছেন, আপনি সবাইকে ইনসাল্ট করছেন। না সজাগ ঠিক আছে, কিন্তু আমরা আইন কানুন মেনে কালকে আই ওয়াজ এবল টু স্ট্যান্ড আপ, কিন্তু আমি আনসার দেইনি কালকে। আপনি এইভাবে স্ট্যান্ড, এইভাবে না ধাম্বিকতা না, আপনি স্ট্যান্ড অলওয়েজ ইউ ট্রাই টু গিভ ইউর স্ট্যান্ড। আপনি না এটা কি, আমার উত্তরটা আপনি শুনুন না, আপনি কোথায় কি কথা বলবো আপনি সাথে? অলওয়েজ ইউ ডু দ্য সেম থিং। কন্ট্রোল, মাননীয় সভাপতি, কন্ট্রোল, মাননীয় সভাপতি, কন্ট্রোল। স্যার ঠিক আছে, বলেছেন তো আছে, আমি বলছি আছে, আমি বলছি তো আছে, আমি বলছি তো আছে, আপনি রুলসটা জানেন না। সদস্যজি প্লিজ কন্ট্রোল। মাননীয় সদস্য সুদীপ বাবু, কন্ট্রোল প্লিজ। একটা স্পিকার স্যার, আমি দুটি খুব সংক্ষেপে দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নজর আনতে চাইছি এবং তার কাছ থেকে এ সম্পর্কে স্টেটমেন্ট চাইছি। একটা হলো, সোনামুড়া মহকুমার অধীন বক্সনগর গ্রাম পঞ্চায়েতে, সেখানে বক্সনগর বাজারের পাশে একদিক থেকে পিডব্লিউডি জায়গার উপরে আর
একটা ছড়া গেছে যে ছড়া বৃষ্টি হলে বন্যা হলে সমস্ত জল সেদিকে গড়ায়, তার উপর কিছু লোক বেআইনিভাবে কিছু কনস্ট্রাকশন করছে এবং বহু কোটি টাকা খরচ করে ইতিমধ্যে বেশ স্ট্রাকচার নির্মাণ করেছে। এটা যখন জনগণের তরফ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়, সেখানে জনৈক বিশ্বজিৎ দাস, একজন ডেপুটি কালেক্টর, তিনি তার তদন্ত করেন এবং তদন্ত করার পর একটা রিপোর্ট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন গত 11/2/26 তারিখে। এবং সেখানে তিনি পরিষ্কার লেখেন যে অ্যাজ পার দি পয়েন্ট নস 1, 2, 3, মানে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে, that the above said 4 local person constructing the said market stalls on government caste land without taking any permission allotment from the competent authority, which handles illegal occupation of government caste land as per Tripura Land Revenue and Land Reforms Act 1960. কিন্তু তারপরও এই কনস্ট্রাকশন বন্ধ হয়নি, এটা অবিরত চলছে। সামনে বর্ষা, এতে এই বর্ষার জল যাওয়ার সেখানে অসুবিধা হবে। দ্বিতীয় হলো পিডব্লিউডি রাস্তার উপরে অ্যাপ্রোচ করে তার একটা অংশ, আগামী দিন এই রাস্তা যখন বড় করার প্রশ্ন আসবে, গোটা বাজারের গোটা এলাকার একটা বহুমুখী অসুবিধার সম্মুখীন হবে। এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে একটা দ্রুত এই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার এবং যারা এটা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এটা একটা বিষয়। হ্যাঁ, এটা ভাঙার জন্য বলেছি এসডিএম, তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই সাবমিটটা করছি। দ্বিতীয় বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী না অর্থমন্ত্রী জবাব দেন জানি না, যে গত 24 তারিখে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন 8 জন ডিআরডব্লিউ তারা মামলা করেন। সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে তাদেরকে নিয়মিত করার মর্যাদা দিতে হবে উইদিন 3 মান্থ, বকেয়া বেতন সহ 30% যে আরো তার বকেয়া বেতন ইত্যাদি সবটা দিই। এখন প্রায় 3 মাস বোধহয় অতিক্রান্ত হওয়ার পথে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি, কখন শুধু এই 8 জন না, এই 8 জন এফেক্ট হলে পরে তার সাথে হাজার হাজার প্রায় 40,000-এর মতো এরকম অনিয়মিত কর্মচারী, তাদের ক্ষেত্রেতেও সুপ্রিম কোর্টের এর আয় বর্তাবে। এতে বহু বছর ধরে ত্রিপুরাজ্যের বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা কর্মরত আছেন, তারা এই মাননীয় উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে এটা তাদের যে জীবন এটা বাঁচানোর জন্য একটা পথ খুঁজে পাবেন। এ সম্পর্কে সরকার তার মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী তার পদক্ষেপ কি, এটা জানালে ভালো হয়। মাননীয় ইনচার্জ স্পিকার মহোদয়, মাননীয় এলওপি মহোদয় যেটা বললেন জিতেনবাবু, দুটো বিষয় আমি পুরোপুরি ভাবে আমি আরো বেশি করে জেনে তারপর কিন্তু আমি আনসারটা দিতে পারবো। এইভাবে হঠাৎ করে আনসার দেওয়াটা আমার পক্ষে অসুবিধা হবে। আমি 23 তারিখ আমি এটা ওনার আনসারটা আমি দিয়ে দেবো। দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে ঠিক আছে। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, আমি জাস্ট আপনার কাছে একটা আপিল রাখতে চাইছি। ঠিক বেঠিক আমি জানি না, মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ বাবু যে রিয়াকশনটা দিয়েছেন, আমি খুব বেশি দিনের বিধায়ক নই, তবুও আমি অনুরোধ রাখবো আজকের এই হাউসে, অনারেবল চিফ মিনিস্টার ইজ দ্য লিডার অফ দ্য হাউস। বিরোধী দল প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আমার মনে হয় আমরা যদি সবাই একটু সৌজন্যতা রাখি, প্রতিবাদ অবশ্যই গণতন্ত্রের পীঠস্থানে বিধানসভায় কোথাও প্রতিবাদ থাকতেই পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো উনি লিডার অফ দ্য হাউস, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একটু সৌজন্যতা বোধ রেখে, একটু শালীনতা রেখে যদি আমরা আলোচনায় অংশগ্রহণ করি, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জবাব দেবেন।
আমি সেটাই আজকে হাউসে আমার বলার থাকলো। ধন্যবাদ। ঠিক আছে। অ্যাক্টিং স্পিকার স্যার, জোরে কথা বলেছি, অশালীন কোনো শব্দ, আনপার্লামেন্টারি কোনো ল্যাঙ্গুয়েজ ডিড আই আটার? मक्खनबाजी का कोई सीमा होता है? ठीक है, আমি ঠিক আছে। আমি আমার নেচারই হচ্ছে একটু চিৎকার, রতন বাবুরও সেম নেচার, চিৎকার করে কথাবার্তা বলা, একটু জোরে কথাবার্তা বলা। এটাকে কি অশালীন আপনি ব্যাখ্যা করবেন? কেউ এটা অশালীন ভাবে কিভাবে নেবে এটা? আর উইথ ডিউ রেসপেক্ট টু দ্য চিফ মিনিস্টার, আই ডু রেসপেক্ট দ্য চিফ মিনিস্টার, হিজ চেয়ার, হিজ পজিশন। আমি ক্লিয়ার করছি। No, please. আমি ক্লিয়ার You have got no মাননীয় সদস্য, আমি ক্লিয়ার করছি মাননীয় বিধায়ক, আমি ক্লিয়ার করছি। বলার কোনো এখতিয়ারই নেই। মাননীয় বিধায়ক, আমি ক্লিয়ার করছি। It is the chair who can make. Please, what are the... এক মিনিট। Okay, Srimati Roy, what is এক this? মিনিট। উনি ঠিক আছে। মাননীয় কল্যাণী রায় মহোদয় যে বলেছেন, উনি কিন্তু ডাইরেক্ট নাম নিয়ে বলেননি। বলেছে যেভাবে আমরা, ঠিক আছে, স্বভাব তো আমাদের থাকে, এটা ইনবিল্ড, কিছু করার নাই, ইনবিল্ড। আর এটা অনেক সময় এটা চেঞ্জ করা ভেরি টাফ, কিন্তু আর এই বয়সে তো ভেরি ডিফিকাল্ট। উনি বলছেন কারণ এইভাবে, আর উনি কিন্তু আপনাকে নাম ধরে বলেনি, আপনি না দাঁড়ালেও পারতেন, সবার জন্যই বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মানে উনি বলার অর্থ হচ্ছে এইভাবে কথা যখন জোরে হয় বা এইসব হয়, এখানে আমিও বলতে পারি, আমিও উত্তর দিতে গিয়ে এইসব হয়, কিন্তু হলে কি হয়, এখানে পিপুলস আর ভেরি সিম্পল ইন নেচার, বাই হার্ট, মানে বাই বর্ন। কিন্তু অনেকে মনে করে কি জায়গায় এলাম আমরা, এই যে একটা অবস্থাটা যে পরিপ্রেক্ষিতে উনি সেটাই বলতে চেয়েছেন। এখানে মাখনবাজির বিষয় না, উনি মনের থেকে বলেছেন যে আমরা উই আর অল বিং টেররাইজড, মানে এইরকম যখন একটা অস্থির হয়, এর জন্য উনি আবেদনটা রেখেছেন। ঠিক আছে। মাননীয় গভর্নমেন্ট চিফ হুইপের যে বক্তব্য, আমি উইথ গুড স্পিরিট আই ওয়েলকামিং, বাট ইট শুড বি রিসিপ্রোকেটেড ফ্রম বোথ দ্য এন্ড। ওই দিক থেকেও জানা হয়, দিক থেকেও নিশ্চয়ই হবে 100 বার। কাজে আমি উইথ গুড স্পিরিট এটাকে আমি ওয়েলকাম করছি, আপনি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। এখন আমাদের কর্মসূচি হচ্ছে অভিনন্দন সূচক প্রস্তাব। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি অভিনন্দন সূচক প্রস্তাবের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেইগুলি পাঠ করছি। ভারতবর্ষের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো 2025 সালের আইসিসি মহিলা একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্যের জন্য সমগ্র ভারতবাসী গৌরবান্বিত বোধ করছে। গত 2 নভেম্বর নাভি মুম্বাইয়ের ডক্টর DY পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এই টুর্নামেন্টে অধিনায়ক হারমোনিপ্রীত কৌর এর যোগ্য নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় তাদের দক্ষতা, দলগত ঐক্য ও দৃঢ় মনোবলের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিপূর্বে 2005 ও 2017 সালে ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেলেছে। ঝুলন গোস্বামী, মিতালি রাজদের সেই অধরা স্বপ্ন পূরণ করলেন হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা খেলোয়াড়গণ। এবার ভারতীয় মহিলা খেলোয়াড়রা বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের জন্য নিয়ে এসেছেন গৌরবোজ্জ্বল এই মহিলা ক্রিকেটের বিশ্বকাপের শিরোপা। এই জয় কেবল একটি খেলার সাফল্য নয়, এটি ভারতীয় নারীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও জাতীয় গৌরবের প্রতীক। আমাদের সাহসী মহিলা ক্রিকেটাররা প্রমাণ করেছেন দৃঢ় ইচ্ছাশক্তি, ঐক্য ও অধ্যবসায় থাকলে যে কোনো স্বপ্নেই বাস্তবে রূপ নিতে পারে। এই ঐতিহাসিক জয় দেশের হাজারো তরুণী ক্রিকেটারের মনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করবে। গ্রাম হোক বা শহর,
যেসব তরুণী আজ ব্যাট বল হাতে স্বপ্ন বুনছে, তাদের কাছে এই জয় হয়ে থাকবে এক অমিলিন অনুপ্রেরণার উৎস। এই জয় ভারতের নারীদের আত্মবিশ্বাস ও অগ্রগতির প্রতীক। আইসিসি মহিলা একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভা ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিমের সাপোর্টিং স্টাফদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দল সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষদের 50 ওভারের এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, দলগত ঐক্য ও ক্রিয়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত ফাইনাল ম্যাচটি জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টসে জয়লাভ করে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে হারিয়ে 411 রানের বিশাল রান গড়ে তোলে। জবাবে ইংল্যান্ড ক্রিকেট দল 40 ওভার 2 বলে 311 রানে অল আউট হয়ে যায়। এর ফলে ভারত 100 রানের সুবিশাল ব্যবধানে ফাইনাল ম্যাচে জয়লাভ করে। ভারতের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করে মাত্র 80 বল মোকাবেলায় করে 175 রানের ঐতিহাসিক ইনিংস খেলেন, যা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল ম্যাচে এক সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে ক্রিকেট ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। শুধু ফাইনাল ম্যাচই নয়, সমগ্র প্রতিযোগিতা জুড়ে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড় তাদের দক্ষতা, ধারাবাহিকতা ও পেশাদারিত্বের অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জয়ের মাধ্যমে ভারত ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট শিরোপা অর্জন করল। এর পূর্বে ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছিল 2000, 2008, 2012, 2018 এবং 2022 সালে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট এই সাফল্য শুধু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের মর্যাদা ও সুনামকে আরও সুদৃঢ় করেনি, বরং দেশের কোটি কোটি যুব সমাজকে অধ্যবসায়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। এই বিধানসভা বিশ্বকাপ জয়ী ভারতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এবং তাদের সুস্বাস্থ্য, দীর্ঘ ক্রীড়া জীবন ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছে। গত 8 মার্চ 2026 তারিখে আহমেদাবাদের সুদৃশ্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয় দল অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী নিউজিল্যান্ড দলকে 96 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। প্রায় 1,20,000 দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি ছিল ভারতীয় দলের সম্মানহীন দক্ষতা ও দলগত ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। টুর্নামেন্টের নজর কাড়া এই ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন ভারতীয় দল 20 ওভারে 5 উইকেট হারিয়ে 255 রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের 2 ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা শুরু থেকেই দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে রানের গতিতে ঝড় তোলেন। অভিষেক শর্মা মাত্র 21 বলে 52 রান এবং সঞ্জু স্যামসন 46 বলে 89 রানের চমৎকার ইনিংস খেলেন। পরবর্তীতে ঈশান কিষান 25 বলে 54 রান এবং শিবম দুবে মাত্র 8 বলে 26 রানের
ঝড়ু ইনিংস খেলে দলের সংগ্রহকে 255 রানে পৌঁছে দেন। ভারতের এই বিশাল রানের জবাবে নিউজিল্যান্ড দল 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 159 রান করতে সক্ষম হয়। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরাহ 4 ওভারে মাত্র 15 রানের বিনিময়ে 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়াও অক্ষর প্যাটেল 3টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একই সঙ্গে ভারতীয় দলের ফিল্ডারদের তুলনামূলক ভালো ফিল্ডিং ওই দিন দলের সাফল্য বড় ভূমিকা নিয়েছিল। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এই 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিক অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শনের জন্য ওপেনার এবং উইকেট রক্ষকের দায়িত্ব পালনকারী ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন। ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিং লাইন আপের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং বোলিংয়ের নিখুঁত পরিকল্পনার সামনে পরে নিউজিল্যান্ড দল ভারতীয় দলের সামনে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে ভারতীয় দল একেবারে এক পেশে লড়াইয়ে 96 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে সমগ্র ভারতবাসীকে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসে উদ্বলিত করেছে। উল্লেখ্য, এর আগে ভারত 2007 সালে এবং 2024 সালেও আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছিল। এবারের এই বিজয়ের মধ্যে দিয়ে ভারত তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করল। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে যখন বিজয়ী ট্রফি উঠল, তখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র দেশ উৎসবের আনন্দ মুখর হয়ে ওঠে। ত্রিপুরা বিধানসভা এবারের অনুষ্ঠিত আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সহ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সাপোর্টিং স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে এবং ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের আরও সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাব 3টির সঙ্গে এই হাউজের সম্মানিত সকল সদস্যবৃন্দ সহমত পোষণ করছেন। এখন আমাদের কার্যসূচি রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার এবং শ্রী রামু দাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ। আমার রেফারেন্সটি হচ্ছে 16 মার্চ 2026 ত্রিপুরা দর্পণ পত্রিকা প্রথম পাতায় প্রকাশিত শরিকি সংঘাতে বোমা চলল গুলি শীর্ষক সংবাদ সম্পর্কে। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। আমি আগামী 23/3/26 আমি এর উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, গত 13 ফেব্রুয়ারি 2026 সেন্ডন পত্রিকায় প্রকাশিত সংবাদ বাংলাদেশি জামিনদার ভারতীয় সরকারি কর্মী আদালতের নোটিশ সম্পর্কে।
আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। এই রেফারেন্সের উত্তর মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আগামী 25/3/26 উত্তর দেব। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হচ্ছে আমাদের কল্যাণপুরের থানা এলাকার অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় এবং সরকারি আবাসন বর্তমানে টিলায় অবস্থিত এবং বিপর্যয়ের দুর্ঘটনার আশঙ্কা, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমার এই বিষয়টা। আমার কল্যাণপুর থানা এলাকা সমস্ত কার্যালয় একটা টিলার মধ্যে, সমস্ত অফিস, এটা ল্যান্ডস্লাইড হচ্ছে, অলরেডি ভূমিধস হচ্ছে। ওই বিষয়ে আমার রেফারেন্সের যে বিষয়টা, কি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সম্পর্কে আমি গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আমি 24/3/26 আমি উত্তর। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জমাতিয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল খোয়াই তেলিয়ামুড়া হরিয়ানা NH 208 বর্তমান কাজের অগ্রগতি সম্পর্কে। উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি PWD NH দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আমি আগামী 25/3/26 আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল অমরপুর নগর পঞ্চায়েতকে পৌর পরিষদে উন্নতিকরণ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপরাগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আমি আগামী 23/3/26 এই উত্তরটা দেব। স্যার আরেকটি বিষয় ছিল, আজকে আরেকটি বিষয় জমা দিয়েছিলেন অশোক মিত্র। হ্যাঁ, অশোকদা আরেকটা দিয়েছিল। অশোকবাবু উনি অশোকবাবু এবং শ্রী সুদীপ সরকার উনি দুজনে একরকমেরই ওনারা দিয়েছিল, কিন্তু ওনারা যে দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে, উনি সমস্ত দপ্তরকে এক করে ফেলেছে। লেখছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত। তো এটা কি করে সমস্ত ক্ষেত্রে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে।
না না বিভিন্ন দপ্তর যুক্তি করে ঠিকই তো ফাইন্যান্সের ইতে ফাইন্যান্স দেবে এটা ফাইন্যান্স দাও, কিন্তু বিভিন্ন দপ্তর থেকে তো এটা উত্তরটা আসতে হবে না। নিশ্চয়ই সেই ফাইন্যান্স কারণে ডিপার্টমেন্টের কাছে সমস্ত দপ্তরেই দায়বদ্ধ স্যার। এটা আমাদের এটা হাজার হাজার এরকম যারা কর্মী স্কিম ওয়ার্কার, এটাকে একটু বিভিন্ন দপ্তর না, ফাইন্যান্স হইলে ফাইন্যান্স বিভিন্ন দপ্তরের কর্মরত প্রকল্প কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা প্রদান করার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট কি করে হইব? ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে স্যার। না না, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো এইভাবে দিতে পারে না, বিভিন্ন দপ্তরের এইভাবে শক্তিতে অনেক হয়েছে, এটা চেঞ্জ করে দেন, আবার কালকে দিয়ে দিব, চেঞ্জ করে দেন আবার। না প্রকল্প যারা কাজ করে তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি ফিনান্সে? না না, যে সিদ্ধান্তটা কি? প্রকল্প কর্মচারী স্বাস্থ্যতে আছে, শিক্ষাতে আছে, বিভিন্ন দপ্তরে আছে, কিন্তু তাদের সম্পর্কে সিদ্ধান্তটা কি এটাই আমি জানতে চেয়েছিলাম। না না, দিয়ে তাদের দেওয়া হবে কিনা? আসলে আজকে আমার একটা প্রশ্ন ছিল, 66 রুলস সেই অনুযায়ী, প্রশ্নটাও শুনেন ডিসঅ্যালাউড হয়েছে। অশোক বাবু, 66 রুল অনুযায়ী সব দপ্তরকে এক করতে পারেন না। আপনি যেটাই ইয়ে করবেন একই দপ্তরের একসাথে করবেন, কিন্তু সব দপ্তরকে আপনি একসাথে করলে এটাকে উত্তর দিতে পারে না। এটা 66 রুলসে এটা বাধা। আপনি যে কোনো মাননীয় সদস্য, আমি বললাম তো না না, একটু চেঞ্জ ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের প্রজেক্ট আছে এবং অনেক প্রজেক্ট এডুকেশনের। একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি বলতেন তাও ওই ডিপার্টমেন্ট বলে দিতে পারত। টোটাল ডিপার্টমেন্ট অন্তত আমার মনে হয় প্রজেক্ট আছে বোধ হয় 150-র উপরে। পারবে ফাইন্যান্স খুঁজে খুঁজে? আপনি যদি কোশ্চেনও দিতেন তবে অ্যালাউড হতো না। আমার মনে হয় একটা ডিপার্টমেন্ট বলেন যে কোনো, আমার ডিপার্টমেন্ট দিয়ে দেন এগ্রিকালচার। আরেকটা আমাদের মাননীয় বরিষ্ঠ সদস্য বিরোধী সিনহা মহাশয় দিয়েছেন, এটা একই ক্যাটাগরিতে পড়ছে। এখানে যে আপনিও লিখেছেন, দেখেন দিতে তো আপত্তি নাই, কিন্তু এখানে রুলসে যদি আটকিয়ে দিয়ে কি করে দেব? ঠিক আছে তাহলে স্যার, মাননীয় সদস্য বলছেন একটা দপ্তর এনি দপ্তর ঠিক আছে, যাতে আপনি যেভাবে বলছেন আমরা তো এটা বলি না। কালকে দেখ না, এটা কালকে দেখ না, কালকে দেন এটা যে কোনো ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা আমি যতটুকু দেখছি যে নর্থ ইস্টের, স্যার আমার তো এটা কে উত্তর দেবে? নর্থ ইস্টের জন্য কোনো মুখ্যমন্ত্রী আছে? এটা একই অবস্থা। এটা আমার মনে হয় প্রশ্নটা আমি বলছি কালকে আমার সাথে আপনি বলেছিলেন আজকে দেবেন, আমিও সেটা বলেছি, এটা যেন দেখা হয় এবং আমার কাছে যেন এটা নিয়ে আসে। কিন্তু দেখলাম আপনার উত্তরটা দিতে গিয়ে আমার সমস্যা হয়ে গেল। এটা আমাদের কোনো ফাংশন নাই যে আপনি বললেন উত্তর পূর্ব ভারতের মানুষের বিরুদ্ধে বৈষম্য সম্পর্কে। তো উত্তর পূর্ব ভারত মানে তো এটা ত্রিপুরা বলুক না, শুধু ত্রিপুরা লিখে দেন না, প্রশ্নটারে একটু একটা জায়গাতে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নর্থ ইস্টেরটা কেমন বল? নর্থ ইস্ট কেমন লিখব? নর্থ laying of papers on the table of the house. এখন আমাদের laying, now the business before the house is laying a copy each of the Tripura guaranteed service to the citizens. First amendment rules. আচ্ছা, 5টা আছে এখানে। হ্যাঁ, তো এটা আমি লে করে দিচ্ছি মাননীয়। লেইং করে দেবে আর কি, বলে লেইং করে দেবে। আপনি ওনার নাম বলেছেন, উনি প্লে করে দেবে। ঠিক আছে। Mr. In charge speaker, sir, I am laying all the 5
these papers on table. ঠিক আছে। Mention kortam. That should I mention? Okay, that number 1 is the Tripura Guaranteed Service to the Citizen First Amendment Rules 2026, the Tripura Land Revenue and Land Reforms Division of Land First Amendment Rules 2026, the Tripura Land Revenue and Land Reforms Allotment of Land 11th Amendment Rules 2026, the 51st annual report of the Tripura Public Service Commission for the year 2022-23, the 52nd annual report of the Tripura Public Service Commission for the year 2023-24. Okay. I lay on the table. পরবর্তী লিঙ্ক। Now the business before the house is laying a copy each of laying করবেন করেন। 1 এক নম্বর হচ্ছে দি 44th adjoining annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023-2024 থেকে 3টে। হ্যাঁ, না এটি তো মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার স্যার, I beg to lay a copy of আচ্ছা each লেইং করে দিচ্ছেন, ঠিক আছে, ওকে। of the এটা Tripura বাজে State স্লোগান। Goods and Services Tax, Third Amendment Rules 2025. Second, the Tripura State Goods and Services Tax, Fourth Amendment Rules 2025. Next, the Tripura State Goods and Services Tax, Fifth Amendment Rules 2025. And that 17th numbers notification issued under the Tripura State Goods and Services Tax 2017, within bracket Tripura Act number 9 of 2017, during the period from 1/3/2025 to 21/02/2026 on the table of this August House. এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সের লিঙ্ক আছে 3টে। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2023-24 as recorded under Clause B of Subsection 1 of Section 395 of the Company Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report and audit accounts of Tripura Khadi and Blaze Industrial Board for the year 2018 to 19 and 2019 to 2020 as recorded under Section 28(2) of the Tripura Khadi and Blaze Industries Board Act 1966. Thank you. ওকে, এখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট 4টা লিঙ্ক। Honorable In-Charge Speaker, sir, I would like to lay on the table of the House a copy of each of the following. Number 1, the Tripura Legal Metrology Enforcement Second Amendment Rules 2026. Number 2, the annual reports of Tripura Urban Transport Company Limited, TUTCL, for the years ended 31st/3/2023 and 31st/3/2024. Number 3, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021, and number 4, the annual report of Tripura Tourism Development Corporation Limited for the year 2021-22. এখন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট লিঙ্ক। নমস্কার
Speaker Incha sir, I do hereby to lay the economic review of Tripura 2024-2025 on the table of the House of the Tripura Legislative Assembly. বিল সবার পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা টেনেন্সি বিল 2025 দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। হ্যাঁ, হ্যাঁ, না না, আর তো লিঙ্ক নাই। তাহলে দিছেও না না। হ্যাঁ, আরে সেক্রেটারি সাহেব হেল্প করুন, এখানে কোনো অন্য কিছু দিছেন? তাহলে বোধহয় স্পিকার সাহেবের টেবিলে দেয় নাই, বোধহয় স্পিকার সাহেব বলছে এডিশনাল লিস্ট দিচ্ছে, সাপ্লিমেন্টারি তো সব জায়গায় দেয় নাই বোধহয়। সাপ্লিমেন্টারি একটা লিস্ট আছে, তাহলে স্পিকার সাহেবের কাছে দেওয়া উচিত ছিল। দিছে বলে অনেক পাইছে বলে, আমরা পাই নাই, আমরা কেউই পাই নাই। আমার মনে হয় যেহেতু আমরা পাই নাই, এটা সেকেন্ড হাফে রয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিছু অসুবিধা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো। সেকেন্ড হাফে করেন, সার্কুলেট করে দিলে হবে, পরে সেকেন্ড হাফে লে করে দেবে। ঠিক আছে, এটা সেকেন্ড হাফে লে করে দিব। কোনটা আরেকটা কোনটা? না এটা তখন আইতো কইছেন সেকেন্ড হাফে এটা। ঠিক আছে, এটাও আইছে। ওকে, ঠিক আছে, এটা সাবজেক্টটা কই না না বুঝছেন, শুনে না, তাহলে তো আমি already you have mentioned that I can এখানে কাগজটা মিস্টেক হয়ে ঠিক আছে। yes because you have mentioned about tenancy. আচ্ছা ঠিক আছে, এটা পরে Mr. In charge Speaker sir, I hereby give notice of my intention to introduce সেকেন্ড হাফে বলছিলাম। ঠিক আছে, না না হ্যাঁ, উত্থাপন করতে বলেছেন তো, tenancy হ্যাঁ, একটা বিলের কথা তো হ্যাঁ, তো ওটা দিচ্ছি। ওকে 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 ওকে, বিলের কথা আমি বলেছি। একটু একটু আর রাগ করে না। একটু ভর না, বসেন রাখো না রে ভাই। বিল দিতে হবে। Mr. In charge sir, I hereby give notice of my intention to introduce the Tripura Tenancy Bill 2025, Tripura Bill number 6 of 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা টেনেন্সি বিল 2025 দি ত্রিপুরা বিল নং 6 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বলেন। আমার মনে হয় আপনি যে ওই আমাদের বিজনেস রিঅ্যালোকেশন করেছেন, এখানে দেখা গেছে 4 দিনেই বাজেট এস্টিমেট 26-27, এখানে সাপ্লিমেন্টারি বাজেটের কোনো কিছু নেই। আপনি একটু কাইন্ডলি দেখেন না, কার্ড মোশন দেওয়া হয়, এখানে রেজিস্ট্রেশনের টাইম দিতে হবে। রিএলোকেশন অফ দ্য এই আপনার যেটা দিয়েছেন এটার মধ্যে 13/3/2026, এটার মধ্যে 4 দিনে আছে বাজেট এস্টিমেট ডিসকাশন। এখানে হয়তো 1 দিন বা 2 দিন হবে আপনার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টের উপর আলোচনা, একদিন থাকবে না। 4 দিনে আছে, 4 দিনে বাজেট, একদিনে তো। আরে ভাই আমি তো বিজনেসটা দেখুন, ফার্স্ট বিজনেস দেখুন, এটা ফার্স্ট বিজনেস দেখুন। ফার্স্ট বিজনেসের আরে বিএসসি থেকে যখন প্লেস করেছে, আপনি এখন উঠাচ্ছেন এইসব কথা? আরে আছে, আরে না সুযোগের জন্য। এবং মাননীয় অধ্যক্ষ অলরেডি অ্যানাউন্স করেছে কার্ড মোশন সাপ্লিমেন্টারির উপরে যদি কোনো কার্ড মোশন থাকে আপনি আনবেন 1 তারিখের মধ্যে। এটা
টাইপিং মিস্টেক হয়েছে, হতে পারে। বিএসসি রিপোর্ট সবাই পেয়েছে। না না, টাইপিং মিস্টেক হয়েছে স্যার। মাননীয়, আর কয়েক মিনিট বাকি আছে, আমার মনে হয় রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা বোধ হয় আফটার লাঞ্চ করলে ভালো হয় স্যার। 15 মিনিট এগিয়ে দেন। আরে ঠিক আছে, টাইপ করে দিব না, এখন শুরু। আলাদা কপি পাঠাই দিব। তো এখন ডিসকাশন অন দ্য মোশন অফ দ্য থ্যাঙ্কস। স্যার, মাননীয় সদস্যরা বলছে এটা তো অনেকক্ষণ চলবে, আপ টু 5। ওনারা বলছে এটা রিসেসের পরে যেন আমরা করি। ঠিক আছে, এই টাইমটাই ধরুন আর কি। তো আমি এখানে লাঞ্চ অ্যানাউন্সটা 1 ঘন্টা দিবেন। 1 ঘন্টা? 1 ঘন্টা। আচ্ছা, 2টা 2টা পর্যন্ত বলে দিন। 2টা। তো ঠিক আছে, এখন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বলছেন যে সবের কথা তো শুনছেন, আমাকে তো জিজ্ঞাসা করলেন না। না, এটা আরে মাঝে মধ্যে হিউমার থাকতে হয়, জোক থাকতে হয়, শুধু কঠিন করলে হয় না। না না, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের পরবর্তী কার্যসূচি দুপুর 2টা পর্যন্ত মুলতবি থাকবে। আমি দেখছিলাম। দেখতো আইসিনি। ধন্যবাদ। তুমি কি সাউন্ড আউটপুট বন্ধ করে দিবা তো? ইয়ানো তো বন্ধ হচ্ছে। তুমি দুইটা দেখো না, এটা আছে তো। আচ্ছা, আমি কত ইচ্ছা দেরি আছে।